ওয়েলকাম টু অনলাইন স্টাডি। হ্যালো এভরিওয়ান, অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের মধ্যে অনেকেই জানেন আমাদের পাশের দেশ বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে, যেখানে কেউ কিছুই বুঝতে পারছে না অ্যাকচুয়ালি কি ঘটতে চলেছে বাংলাদেশে। কখনো মনে হচ্ছে বাংলাদেশের যে সেনাবাহিনী আছে তাদের মধ্যে একটি অশান্তি লেগেছে এবং সেখানকার যে চিফ অর্থাৎ যে আর্মি চিফ আছে তাকে বদলি করা হতে পারে। আবার শোনা যাচ্ছে বাংলাদেশের যে ইন্টারিম গভর্নমেন্ট রয়েছে অর্থাৎ যে ইউনিসেফ সরকার চলছে বাংলাদেশের মধ্যে, সেই সরকারকে সরিয়ে দেওয়া হবে বাংলাদেশের আর্মির দ্বারা। তো এই সমস্ত বিভিন্ন ঘটনা কিন্তু বর্তমানে বাংলাদেশে ঘটছে। তো এই ভিডিওর মাধ্যমে আমার চেষ্টা থাকবে এই যে এক্সাক্ট যে পিকচারটা আপনাদের সামনে তুলে ধরা, বা বলতে পারেন যে অ্যাকচুয়ালি কি ঘটছে বাংলাদেশে, যেটার ফলে যে পলিটিক্যাল ঝড় আসতে চলেছে বাংলাদেশের মধ্যে, এই সব নিয়ে আসল ছবিটি তুলে ধরা আপনাদের সামনে, যাতে আপনাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যায় এবং বুঝতে পারেন কি ঘটছে বাংলাদেশে বা ভবিষ্যতে এর এফেক্ট কি পড়তে পারে। তো চলুন ভিডিওটা শুরু করছি। তো সবাইকে প্রথমে আমরা দেখবো বর্তমানে কি হচ্ছে বাংলাদেশে। আর এখানে একটি কনফিউশন কিন্তু তৈরি হয়েছে, যেটা হচ্ছে পলিটিক্যাল আনসার্টেনিটি নিয়ে, অর্থাৎ কে বাংলাদেশকে শাসন করবে এবং বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা কি, এই সব নিয়ে কিন্তু একটি বিশাল বড় পলিটিক্যাল আনসার্টেনিটির উপর কনফিউশন কিন্তু ক্রিয়েট হয়েছে। আর এই পুরো রিপোর্টটার মধ্যে মেন কিছু কি ফিগার্স আছে যেগুলো আপনাদের কিন্তু জানতে হবে। সবাইকার প্রথমে বাংলাদেশের যে আর্মি চিফ আছে জেনারেল ওয়াকার উল জামান, এরপর মোহাম্মদ ইউনূসের যে ইন্টারিম গভর্নমেন্ট আছে এবং এর পাশাপাশি যে ছাত্র নেতারা আছে, যেটা আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশে আগের বছর যে ইনসিডেন্টটা হয়েছিল অর্থাৎ শেখ হাসিনাকে হাঁটানোর জন্য যে ইনসিডেন্টটা ক্রিয়েট করা হয়েছে, সেটা কিন্তু সম্পূর্ণ এই ছাত্র আন্দোলনকে কেন্দ্র করেই। আর এখানে কিন্তু ছাত্র নেতাদের একটা বিরাট বড় ভূমিকাও কিন্তু রয়েছে এবং বর্তমানে এই ছাত্র নেতারাই কিন্তু একটা বিরাট বড় ভূমিকা পালন করছে বাংলাদেশের এই রিসেন্ট ইনসিডেন্টসের জন্য। এবং এর পাশাপাশি যে এক্স প্রাইম মিনিস্টার আছে বাংলাদেশের শেখ হাসিনা, তারও কিন্তু বেশ কিছু ভূমিকাও রয়েছে এই গোটা ইনসিডেন্টসের পেছনে। আর এই সবের মধ্যেই আপনাদের কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট জিনিসও আপনারা কিন্তু লক্ষ্য করতে পারবেন। আর এত কিছু কনফিউশন থাকা সত্ত্বেও আর একটা জিনিস ক্লিয়ার, সেটা হলো বাংলাদেশি নাগরিকদের মধ্যে ম্যাক্সিমাম নাগরিকরাই কিন্তু বাংলাদেশের যে আর্মি আছে সেই আর্মিকে সবচেয়ে বেশি বিশ্বাস করে, কারণ বাকি আদার যে সংগঠনগুলো আছে বাংলাদেশের মধ্যে তাদের মধ্যে কিন্তু একটা ল্যাক অফ ক্রেডিবিলিটি কিন্তু ক্রিয়েট হয়েছে। অর্থাৎ এই বাংলাদেশি নাগরিকরা কিন্তু এই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে আর বিশ্বাসই করছে না, যেমন এক্সিকিউটিভ বডি হোক, জুডিশিয়ারি বডি হোক, এই সমস্ত বডিগুলোর উপর বাংলাদেশি নাগরিকরা কিন্তু আর বিশ্বাস করতে পারছে না। আর এই সবের পেছনে একটাই কারণ, যেটা আপনারা সকলেই জানেন, যে আগের বছর যে কোটা আন্দোলনকে কেন্দ্র করে হাসিনা সরকারকে ফেলে দেওয়া হয়েছিল এবং তার ফলে যে ইন্টারিম ইউনিসেফ গভর্নমেন্ট তৈরি করা হয়েছিল এবং বাংলাদেশের নাগরিকের একটা আশা ছিল যে এই ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে বাংলাদেশের মধ্যে শান্তি আবার আগের মতো ফিরে আসবে এবং বাংলাদেশ আবার বিভিন্ন দিকে কিন্তু উন্নতি করবে, কিন্তু কোনো কিছুই কিন্তু ঘটেনি এই বিগত এক বছরের মধ্যে। অর্থাৎ ইউনিস সরকার সহ ইন্টারিম গভর্নমেন্টের মধ্যে যারা যারা ছিল তারা কিন্তু বাংলাদেশের নাগরিকের মধ্যে একটা বিশ্বাস গড়তে কিন্তু ব্যর্থ হয়েছে। অর্থাৎ এই যে ইন্টারিম গভর্নমেন্ট, এরা কিন্তু বাংলাদেশের মধ্যে শান্তি রক্ষা বা শান্তি বজায় রাখতে সম্পূর্ণভাবে ফেল্ড করেছে। আর বর্তমানে বাংলাদেশের বিভিন্ন রাষ্ট্রখাতে কিন্তু এইসব নিয়ে কিন্তু নানা রকম বিশৃঙ্খলা ঘটে চলেছে। আর এই বিশৃঙ্খলার আরো একটি কারণ হলো ইলেকশন। অর্থাৎ বাংলাদেশি নাগরিকরা বর্তমানে চাইছে এই যে ইলেকশন প্রসেস আছে এটা খুব দ্রুত সম্পূর্ণ করা হোক। আর এখন বাংলাদেশি নাগরিকরা চাইছে যত দ্রুত সম্ভব ইলেকশনটা হোক, এবং যেটা ইউনিসও বলেছিলেন প্রথম যখন ইন্টারিম গভর্নমেন্ট তৈরি হয় তখন, যে 2025 সালের শেষ দিকে অথবা 2026 সালের প্রথম দিকে এই ইলেকশন যে প্রসেস সেটা সম্পূর্ণভাবে কন্ডাক্ট করা হবে, এই যে নির্বাচন প্রক্রিয়া সেটা সম্পূর্ণ করা হবে। কিন্তু বর্তমানে কবে ইলেকশন হবে, কখন হবে, এই ব্যাপারে কিন্তু কারো কাছে কোনো খবর নেই, কেউ কিছু কিন্তু এই বিষয়ে জানে না। আর এই সব নিয়েও কিন্তু বর্তমানে বেশ ভালো একটা বিশৃঙ্খলা কিন্তু বাংলাদেশের মধ্যে দেখা দিয়েছে। কিন্তু বর্তমান এই পরিস্থিতির মধ্যে বাংলাদেশের মধ্যে কনসেনসাস বিল্ড করা রিফর্মকে নিয়ে, সেটা কিন্তু প্রচুর একটা ডিফিকাল্ট কাজ হয়ে গেছে বর্তমান সময়ে। এবং এই সমস্ত বিষয়ের পাশাপাশি অর্থাৎ এর সাথে সাথে অর্থাৎ যে অপোজিশন পার্টি আছে এবং যে সমস্ত ছাত্র নেতারা আছে তারা চাইছে যে 2025-এর মধ্যেই অর্থাৎ 2025 ডিসেম্বরের আগেই যেন পুরো নির্বাচন অর্থাৎ ইলেকশন প্রসেসটা যেন কমপ্লিট করা হয়। আর তারাও কিন্তু নির্বাচনের জন্য যথেষ্ট চাপ দিচ্ছে। কিন্তু এটা কি আদৌ পসিবল হবে, এটাকে বোঝার জন্যই বর্তমানে যে কারেন্ট সিচুয়েশন চলছে বাংলাদেশের মধ্যে সেটা আমাদের বুঝতে হবে। অর্থাৎ বাংলাদেশের মধ্যে বর্তমান পরিস্থিতি কি সেটা আমাদের বুঝতে হবে। আর এটা বোঝার জন্যই বাংলাদেশের বর্তমান কারেন্ট সিচুয়েশন কি সেই দিকে আমাদের লক্ষ্য দিতে হবে। ফার্স্ট পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে প্রোটেস্টিং স্টুডেন্ট ফ্রম এ
এ পার্টি হাসিনাস আওয়ামী লীগ ফেসেস পোল ব্যান, অর্থাৎ ছাত্র নেতাদের দ্বারা যে আন্দোলন করা হয়েছিল সেই ছাত্র নেতারাই কিন্তু নিজেদের একটি পলিটিক্যাল পার্টি তৈরি করেছেন। অর্থাৎ যে ছাত্র নেতারা আন্দোলন করে শেখ হাসিনার বিরুদ্ধে বিক্ষোভ করে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছিলেন, সেই ছাত্র নেতারাই জাতীয় নাগরিক পার্টি নামে একটি রাজনৈতিক দল তৈরি করেছেন ফেব্রুয়ারি মাসে। এবং যে সমস্ত ছাত্র নেতারা আছেন যেমন নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, আখতার হোসেন, এনাদের মতে এই যে রাজনৈতিক দল তৈরি করা হয়েছে সেই দল বাংলাদেশ গঠনের অর্থাৎ নতুন বাংলাদেশ গঠনের কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মনে করছেন। কিন্তু বর্তমানে এই ছাত্র নেতাদের মধ্যেও কিন্তু বেশ কিছু মতানৈক্য দেখা গেছে, যেখানে কি বলা হচ্ছে না আওয়ামী লীগ যেটা শেখ হাসিনার পার্টি আছে তাকে যাতে বাংলাদেশ থেকে ব্যান করা হয় নির্বাচন থেকে, কিন্তু চিফ অ্যাডভাইজার ইউনিস এইসব বিষয়ে বলেছেন যে তাদের কিন্তু এখন কোনো রকম কোনো প্ল্যান নেই আওয়ামী লীগকে ব্যান করার ব্যাপারে। তো আমাদের যেটা বুঝতে হবে এমন কথা থেকে সেটা হলো তারা তাদের নিজেদের একটি দল তৈরি করেছেন অর্থাৎ রাজনৈতিক দল তৈরি করেছেন এবং তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন। এরপর সেকেন্ড যে প্রবলেমটা সেটা হচ্ছে রাইস অফ রেডিক্যালস, অর্থাৎ বাংলাদেশের মধ্যে যে ইসলামিস্ট রাইস অফ রেডিক্যালস হয়েছে আর যেটাকে নিয়ে বর্তমানে ভারতও কিন্তু বেশ চিন্তাতে রয়েছে। আর এটা আপনারা দেখতে পাবেন যবে থেকে হাসিনা সরকারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে, অর্থাৎ শেখ হাসিনা ক্ষমতা থেকে গেছে আর তারপর থেকেই এই রাইস অফ রেডিক্যালসটা কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের মধ্যে। যেমন উদাহরণস্বরূপ বলতে পারেন হাসিনা সরকার থাকাকালীন জামাতি ইসলাম বলে যে সংগঠন আছে বাংলাদেশের মধ্যে তাকে কিন্তু সম্পূর্ণভাবে ব্যান করা হয়েছিল, কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট যবে থেকে এস্টাবলিশ হয়েছে বাংলাদেশের মধ্যে অর্থাৎ আগস্ট 2024-এর পর থেকে এই যে জামাতি ইসলামী যে সংগঠন আছে তার উপর যে ব্যান আনা হয়েছিল সেটাকে কিন্তু তুলে নেওয়া হয়েছে আগস্ট 2024-এ। আর এই রাইস অফ রেডিক্যালস এর জন্যই ফেব্রুয়ারি মাসে আপনারা দেখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুরের যা যা অস্তিত্ব ছিল বাংলাদেশের মধ্যে সবকিছুই কিন্তু পুরোপুরিভাবে নষ্ট করে ফেলা হয়েছে। যেমন এক্সাম্পল হিসেবে বলতেই পারেন তার যে বাড়িটি ছিল সেটাকে পুরোপুরিভাবে নষ্ট করে দেওয়া হয়েছে, যেটা আপনারা অলরেডি এই ছবির মাধ্যমে দেখতে পাচ্ছেন। তো এই সবের পেছনে একমাত্র কারণ হিসাবে রাইস অফ রেডিক্যালসকে আপনারা কিন্তু দেখতে পাবেন। এবং বর্তমানে বাংলাদেশের মধ্যে যে জুডিশিয়ারি ব্যবস্থা আছে সেটা কোন দিকে যাচ্ছে সেটাও কিন্তু বোঝা যাচ্ছে না, কারণ যে অ্যান্টি ইন্ডিয়া টেরর অ্যাকিউজড গুলো ছিল যার মধ্যে বিএনপি নেতা আব্বাস সালাম পিন্টুকেও কিন্তু এই জুডিশিয়ারি অর্থাৎ আইনি বিচার ব্যবস্থার মাধ্যমে জেল থেকে কিন্তু জামিনও দেওয়া হয়েছে। আর এই আব্বাস সালাম পিন্টুর উপর কি অ্যালিগেশন আছে সেটা হলো পিওকের মধ্যে যে টেররিস্ট আছে তাদের ফান্ডিং এ এই আব্দুস সালাম পিন্টু কিন্তু সাহায্য করত। আর বর্তমানে বাংলাদেশ বিচার ব্যবস্থা অর্থাৎ জুডিশিয়ারি সিস্টেম এই আব্দুস সালাম পিন্টুকেই কিন্তু জেল থেকে মুক্তি দিয়েছে। এছাড়া রেডিক্যাল জাসিমউদ্দিন রহমানি তিনি বলেছেন যে ভারতবর্ষের মধ্যে জম্মু এন্ড কাশ্মীরের মধ্যে তারা খুব শীঘ্রই কিন্তু জিহাদ ঘোষণা করবেন, তার ডাকও কিন্তু দেওয়া হয়েছে জাসিমউদ্দিন রহমানির তরফ থেকে। আর এই সমস্ত ঘটনা ছাড়াও বাংলাদেশের মধ্যে সংখ্যালঘু হিন্দুদের উপর প্রচুর অত্যাচার হচ্ছেই, যেটা আপনারা সকলেই জানেন। যেখানে শেখ হাসিনা যাবার পর থেকেই প্রায় 2000 সংখ্যালঘুর উপর কিন্তু অত্যাচার হয়েছে, অর্থাৎ 2000-টির বেশি সংখ্যালঘু হিন্দু কিন্তু আক্রমণের সম্মুখীন হয়েছে। তো এই সমস্ত ঘটনা জোড়া বাংলাদেশের মধ্যে কিন্তু একটি শূন্যস্থানের সৃষ্টি হয়েছে। আর এটাই সবসময় দেখা গেছে যে যখনই কোনো দেশে এই রকম ঘটনা ঘটে তখনই সেই দেশের মধ্যে যে সমস্ত রেডিক্যালস আছে তারা এই শূন্যতার সম্পূর্ণ লাভ নিতে চায় এবং তাদের প্রভাব বিস্তারের চেষ্টাও কিন্তু করতে থাকে। আর এটাই হলো রাইস অফ রেডিক্যালস, যেটা বাংলাদেশের মধ্যে ঘটতে কিন্তু দেখা যাচ্ছে বর্তমানে। এরপর 3 নম্বর যে পয়েন্টটি আছে সেটা হলো বেশ কিছুদিন ধরে বাংলাদেশের মধ্যে শেখ হাসিনার যে পার্টি আছে আওয়ামী লীগ এবং তাদের যে লিডাররা আছে অর্থাৎ যে সমস্ত নেতারা আছে তারা তাদের বক্তব্য তুলে ধরছে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে, কিন্তু তাদের এই কাজকেও অর্থাৎ তাদের বক্তব্য যাতে সবার সামনে না আসতে পারে তার জন্য কিন্তু চেষ্টা চালানো হচ্ছে। কিছুদিন আগে একটা ঘটনা যেখানে আওয়ামী লীগ ঢাকাতে এক র্যালি করছিল এবং তাদের উপর বিএনপি এবং জামাতের তরফ থেকে কিন্তু হামলাও চালানো হয় এবং আওয়ামী লীগের নেতারা বর্তমানে এটাও বলেছে যে তাদের যে নেত্রী আছে শেখ হাসিনা তিনি খুব শীঘ্রই বাংলাদেশের মধ্যে ফিরে আসবেন। ইনফ্যাক্ট শেখ হাসিনার পুত্র সাজিব ওয়াজেদ জয় তিনিও
ইউএসএ থেকে বলেছেন যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন এবং বাংলাদেশের পরিস্থিতি সামলাবেন। তো এই 3 নম্বর পয়েন্টটা যেটা আপনাদের বুঝতে হবে, যেখানে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ আবার বাংলাদেশের মধ্যে আস্তে আস্তে এস্টাবলিশড হচ্ছে। আর এরপর 4 নম্বর পয়েন্ট যেটা আছে সেটা হলো রিপোর্টস অফ জামাত এন্ড পাকিস্তান লিঙ্কড আর্মি অফিসার আন্ডার ওয়াচ। অর্থাৎ বেসিক্যালি বাংলাদেশের আর্মির মধ্যে অনেক ডিফারেন্স কিন্তু ক্রিয়েট কিন্তু বর্তমানে হয়েছে এবং এর ফলে কিন্তু বেশ কিছু প্রবলেমও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ আর্মির মধ্যে কিছু অফিসার আছে তাদের লয়ালিটি কিন্তু সামনে চলে এসেছে। অর্থাৎ বেশ কিছু সিনিয়র বাংলাদেশি মিলিটারি অফিসার আছে তারা কিন্তু পাকিস্তানের সাথে যুক্ত আছে এবং বেশ কিছু অফিসার বিএনপির সাথেও কিন্তু যুক্ত আছে। এবং রিসেন্ট বেশ কিছু ঘটনা যদি আপনারা দেখেন সেখানে আপনারা দেখতে পাবেন লেফটেন্যান্ট জেনারেল ফাইজুর রহমান যিনি আছেন তিনি কি চাইছেন না আর্মি চিফ ওয়াকারুজ্জামানকে তার পদ থেকে সরিয়ে নিজে আর্মি চিফ পদে বসার জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু বর্তমান যে আর্মি চিফ আছে অর্থাৎ ওয়াকারুজ্জামান এই পুরো বিষয়টা বুঝতে পেরেছিলেন এবং তিনি তার টপ যে সমস্ত অফিসাররা আছে তাদের ওয়ার্নিংও দিয়েছিলেন এবং যারা যারা এই সমস্ত কাজের সাথে যুক্ত বা এই সমস্ত কাজ করবে তাদের ছাড়া হবে না এ কথাও তিনি কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছিলেন। তো এখন এই ঘটনার পিছনে যে সমস্ত অফিসাররা রয়েছে তাদের রীতিমতো ওয়াচ করা হচ্ছে এবং তাদের সার্ভিলেন্সেও কিন্তু রাখা হয়েছে। এই পুরো ঘটনার জন্য আর্মির মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে একটা টেনশন ক্রিয়েট হচ্ছে বা দেখা যাচ্ছে। তো 4 নম্বর পয়েন্ট যেটা আছে সেটা হলো বর্তমানে আর্মির মধ্যেও কিন্তু প্রবলেম দেখা যাচ্ছে। এরপর 5 নম্বর যে পয়েন্টটি আছে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা যেটাকে আপনারা একটা রিউমালও বলতে পারেন, আর সেটা হলো আর্মির তরফ থেকে ইন্টারিম যে গভর্নমেন্ট আছে তাকে সরিয়ে দিয়ে গোটা বাংলাদেশে সেনা শাসন প্রতিষ্ঠা করা হবে। যেখানে বলা হচ্ছে কারণ হিসেবে যে ইন্টারিম যে গভর্নমেন্ট আছে অর্থাৎ ইউনিসের যে সরকার বর্তমানে চলছে বাংলাদেশে সেই সরকার বাংলাদেশের মধ্যে শান্তি ফিরিয়ে আনতে ব্যর্থ হয়েছে এবং বাংলাদেশের মধ্যে যে বর্তমানে আর্থিক বিপর্যয় এসেছে তার পিছনেও কিন্তু এই ইন্টারিম গভর্নমেন্টেরই হাত আছে বলে তেনারা মনে করছেন। অর্থাৎ এই ইন্টারিম গভর্নমেন্ট বাংলাদেশের শান্তি রক্ষার্থে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে আর তার জন্যই বাংলাদেশ আর্মি দেশের মধ্যে এই ইন্টারিম গভর্নমেন্টকে সরিয়ে দিয়ে সেনা শাসন জারি করার সম্ভাবনা কিন্তু রয়েছে। কিন্তু আপনারা যদি দেখেন ইউনিস কিন্তু এই পুরো বিষয়টাকে ডিনাই করে দিচ্ছে। অর্থাৎ ইউনিসের তরফ থেকে এই স্টেটমেন্টটা কিন্তু 25 মার্চ 2025 প্রকাশিত করা হয়েছে যে সরকার পরিবর্তনের খবরটা পুরোপুরিভাবে মিথ্যা। অর্থাৎ অ্যাটেম্পটস টু মিসলিড পিপল, অর্থাৎ মানুষদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা ক্রিয়েট করা হচ্ছে এবং বাংলাদেশি নাগরিকদের মিসলিড করা হচ্ছে এবং মোহাম্মদ ইউনিস ডিসমিসেস বাংলাদেশ কোপ রিউমার্স। অর্থাৎ এই পুরো খবরটা কিন্তু পুরোপুরিভাবে মিথ্যা। কিন্তু এই সবের মধ্যেও আমাদের একটা জিনিস কিন্তু বুঝতে হবে, যেটা হলো বাংলাদেশের মধ্যে বর্তমানে নিশ্চয়ই বেশ কিছু ঘটনা ঘটে চলেছে, সেটা যতই আমাদের সামনে আসুক আর নাই আসুক কিন্তু পুরো বিষয়টা আরো পরিষ্কার হবে সামনের বেশ কিছুদিন যাবার পর। অর্থাৎ এই সমস্ত ব্যস্ত কর্মকাণ্ডের উপর বেশ কিছু পরস্পর বিরোধী প্রতিবেদনের মধ্যে কেউ যদি ভাবতে পারে যে বাংলাদেশের রাজনৈতিক ঝড় বইছে তাহলে সেটা কিন্তু ভুল হবে না। আর এই ভিডিওতে আমি যে সমস্ত পয়েন্টগুলো নিয়ে ডিসকাস করলাম আর তার সাথে সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনাগুলির সাথে আপনারা যদি রিলেট করতে পারেন তাহলে পুরো বিষয়টা কিন্তু আপনাদের কাছে আরো পরিষ্কার হয়ে যাবে। তো এই ভিডিওর মাধ্যমে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি ক্রিয়েট হয়েছে সেই সম্বন্ধে বেশ কিছু ইনফরমেশন আমি আপনাদের কাছে তুলে ধরলাম। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আর এইরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। তো ভিডিওটা এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।